আমি যে একজন বাংলাদেশি, আমি যে সেপারেট, আমার যে আলাদা আইডেন্টিটি আছে, আমি যে পশ্চিম বাংলার বাঙালি নই, আমি এই ভূখণ্ডের একজন নাগরিক এবং আমার যে আলাদা একটা সত্তা আছে, এটা তিনি এস্টাবলিশ করেছেন তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে তথ্য, সেই তথ্য দিয়ে। আমাকে যে কথা সবচেয়ে বড় কাজ মনে হয় তার। দ্বিতীয় কাজটি হচ্ছে যে তিনি যে কথাটা আমাদের তথ্যমন্ত্রীও বলেছেন, আমাদের হাই সিদ্ধার সাহেব বলেছেন, যে শুধু সেটাই করেনি যে বিশ্বাসটা থাকে। গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম, যদিও সেটা একেবারে সবে একমাত্র নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। তিনি আপনি দেখেন, যখন ৭৫ সালের পরে, আপনার সেই ঘটনার পরে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু তখন তো বলতে সমস্ত রাজনৈতিক বলতে আওয়ামী লীগ, আপনার মুসলিম লীগ এবং আরো অনেকগুলো দল ছিল, সমস্ত আপনার ছাত্র খান, কে কোথায় আছে না, কিন্তু যারা শুরু করলেন গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষগুলো তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন এবং এটা চেষ্টা করতে কিন্তু আওয়ামী লীগের কাছেও তিনি গেছেন, আওয়ামী লীগকেও ডেকেছেন, বলেছেন যে আসলে আমরা যারা এসছেন, অর্থাৎ তখন বাংলাদেশ দল, বশির রহমানের ন্যাপ, শাহিদুর রহমান সাহেবের, ইউনাইটেড পিপুলস পার্টি কাজী জাফর সাহেবের, এদেরকে তিনি একখান করেছেন। যে কথাটা আমি সবসময় বলি, তার ক্যারেক্টারটা কি? লিবারেল ডেমোক্রেসি, উদারপন্থী রাজনৈতিক দল। এটা কোনো রেজিমেন্টের রাজনৈতিক দল নয় বা কোনো গোষ্ঠীভিত্তিক রাজনৈতিক দল নয় এটা। তৃতীয়ত, তিনি বাংলাদেশের অর্থনীতিকে টেনে উপরে তুলতে চেয়েছেন। আপনারা মনে করেন যে ৭৪ সালে একটি দুর্ভিক্ষ হয়ে গেল, ভয়াবহ দুর্ভিক্ষ, এবং অমর্ত্য সেন বললেন যে এটা মানুষ সৃষ্টি একটা দুর্ভিক্ষ, অর্থাৎ আওয়ামী লীগের ব্যর্থতার কারণ হয়েছে, মানুষ মারা গেছে, আনবিলিভেবল। সেই দুর্ভিক্ষ পীড়িত এবং নিক্সনের ভাষায় একটা আপনার বটমলেস বাস্কেট, সেই দেশটাকে তিনি টেনে উপরে তোলার চেষ্টা করলেন। এই কথাগুলো কিন্তু আমরা সব জায়গায় বলি না সেইভাবে। তার কৃতিত্বটা কিন্তু এই জায়গাগুলোতে। তিনি মানুষের মধ্যে আশার সঞ্চার করলেন, মাইলের পর মাইল হেঁটেছেন এবং মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। আপনার কৃষকের কাছে ঘরের দুর্গেরা গেছেন। আমার একটা কথা মনে আছে, আমি তখন এসএবারি হিসেবে একান্ত সচিব হিসেবে কাজ করছিলাম ওই সময়। তো দিনাজপুরের থেকে শহর থেকে বেরিয়ে আপনি যদি তখন সৈয়দপুরের দিকে যাবেন, দেখবেন যে একটা বড় টেক্সটাইল মিল আছে, দিনাজপুর টেক্সটাইল মিল, খুব বড়, সরকারের করা। তার পাশে ছোট ছোট কতগুলো গ্রাম আছে। তো উনি একবার ওই দিনাজপুর থেকে বেরিয়ে যখন তিনি সৈয়দপুর দিকে যাচ্ছেন, হঠাৎ করে তিনি গাড়ি থামিয়ে দিলেন। তিনি সাধারণত গাড়ি নিজে চালাতেন, অথবা ডেপুটি কমিশনার গাড়ি চালাতে বলতে পাশে বসতেন, আর তিনি যখন গাড়ি চালাতেন ডেপুটি কমিশনারকে পাশে বসতেন। গাড়ি থামিয়ে দিলেন, কনভয় থেমে গেল। সাহেব বলছে হঠাৎ কি হলো? প্রেসিডেন্ট নিজে নেমে গিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকলেন, ঢুকে একটা বাসায় চলে গেলেন। আমার দেখা, সেই জন্য বলছি, একটা খুব একেবারেই দরিদ্র নয়, কিন্তু দরিদ্র লোকের বাড়ি। সে গিয়ে ঢুকলেন, ঢুকে তখন ওই বাড়িতে সবাই তো যারা পুরুষ মানুষ তারা কাজে চলে গেছে, মাঠে চলে গেছে। একজন মা, সম্ভবত বৃদ্ধা একজন তিনি ছিলেন, তিনি গিয়ে বৃদ্ধাকে গিয়ে বললেন যে মা, আমি একটু পানি খাবো। তো বুড়ি তো প্রথমেই আপনার ঘাবড়ে গেছে, যে এত মানুষ, এত পুলিশ, আর্মি, ঘাবড়ে গেছে। তখন একজন বলছে যে উনি দেশের প্রেসিডেন্ট, রাজা। তো তাড়াতাড়ি গিয়ে তার সেই আপনার এনামেলের যে গ্লাস, একটা নষ্ট হয়ে যাওয়া প্রায় গ্লাস, সেই গ্লাসে তিনি একটু পানি এনে প্রেসিডেন্টকে দিলেন। প্রেসিডেন্ট পানিটা নিয়ে খেয়ে তারপর বললেন, মা আপনি আমাকে শুধু পানি দিলেন? তো বুড়িদান বললেন যে বাবা, আমার ঘরে তো আর কিছু নেই এখন। তো আপনি একটা পেঁপে গাছ লাগাতেন, তাতে আমাকে পেঁপে দিতে পারতেন। একটা পেয়ারা লাগাতে গাছ লাগালে আমাকে পেয়ারা দিতে পারতেন। এটা মায়ের পর থেকে আপনি করবেন। এই যে একটা ঘটনা, এটা এক বিচ্ছিন্ন ঘটনা হলেও এটাই প্রমাণ করে যে মানুষকে তিনি কিভাবে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রেসিডেন্ট জিয়ার যেদিন জানাজা হলো তার শাহাদাতের পরে, এই জানাজায় লক্ষ লক্ষ মানুষ আপনার এসে আপনার আসলো জানাজায়, এবং সব
শান্তভাবে, কোথাও কোনো স্লোগান নেই, কোনো কথা নেই, চোখের পানি পড়ছে। দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই। স্টেম সেল ও রিজেনারেটিভ চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুরে খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। ভাই কেন? কারণটা কি? সাধারণ মানুষ, আমার কাছে মনে হয় একটি মাত্র কারণ, যে এই মানুষগুলো জিয়া রহমানকে তাদের মনের মধ্যে ধরে নিয়েছিল, দেশের সঙ্গে একাত্ম করে ফেলেছিল। সেই সময় টাইম ম্যাগাজিনে একটা আপনার ফিচার বেরিয়েছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের, আপনার এই সাদাতের পরে ঘটনা নিয়ে। তো রিপোর্টার বলছেন, আমার রিপোর্টার নামটা মনে নেই এই মুহূর্তে, যে তিনি যে একটা রিক্সায় চড়েছিলেন, কারণ গাড়ি চলার কোনো সুযোগ ছিল না, রিক্সায় চড়ে সেই রিক্সাটার পেছনে প্রেসিডেন্ট জিয়ার একটা ছবি কালো পোস্টারে লাগানো। তিনি সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছে যে তুমি এটা লাগিয়েছো কেন? বলছে যে এই লোকটা আমাদের প্রেসিডেন্ট বলেছে, একে আমি ভুলতে পারি না। আমরা এখন চিন্তিত এর পরে বাংলাদেশের কি হবে। অর্থাৎ দেখেন, সাধারণ শ্রমিক, রিক্সা শ্রমিক সে পর্যন্ত চিন্তিত যে এর পরে বাংলাদেশের কি হবে। জানাজাতে যখন আপনার লালবাগের বড় হুজুর সাহেব তিনি যখন দোয়া পড়ছেন, দোয়া পড়তে গিয়ে তিনি যখন বললেন, দোয়ার মধ্যে যখন বললেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, তখন কিন্তু গোটা জানাজার যে ক্রাউড, লক্ষ লক্ষ মানুষের ক্রাউড ডুকরে কেঁদে উঠেছিল। কারণ একটাই, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জিয়া রহমানের সঙ্গে তারা একাত্ম করে ফেলেছিল মানুষ। এখানেই তার কৃতিত্ব, এখানেই তার যে কাজ, সেই কাজগুলো যে স্বীকৃতি মানুষের কাছে তিনি পেয়েছেন। এক কথা বলে শেষ করা যাবে না, তো কোন দিকে নাই আপনার খেলাধুলা, নতুন করি, আপনার চলচ্চিত্র, তারপরে আপনার সঙ্গীত। এই যে আমাদের সৈয়দপুরের মেয়েটা কি নাম, বেবি নাজিন, তাকে ছোট্ট বাচ্চা তখন একটা অনুষ্ঠানে গিয়ে তিনি গান শুনেছেন, বলছে এই মেয়েটাকে তুলে ভালো, ওটাকে ঢাকায় নিয়ে এসে ভালো করে দিয়ে ট্রেনিং দিয়ে তাকে ভালো সঙ্গীত শিল্পী করো। আজকে বেবি নাজিন গোটা দেশের আমাদের একজন নাম করা শিল্পী। এইভাবেই তিনি করেছেন। আপনার কৃষিতে আপনারা সবাই জানেন, শুধু খাল খনন না, আপনি এখন যে রিসার্চ ইনস্টিটিউটগুলো দেখবেন, রাইস রিসার্চ ইনস্টিটিউট, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, সুগার কেন ইনস্টিটিউট, প্রত্যেকটা গিয়ে দেখবেন যে জিয়া রহমানের একটা ফলক লাগানো আছে। উনি ওখানে গেছেন, উনি ওদের কাজ করেছেন এবং তাদেরকে টাকা দিয়েছেন যতটুকু সম্ভব ওই সময়, দিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন। আপনার পৃথিবীতে বাংলাদেশের খুব একটা নাম ছিল না, যাও নাম ছিল ওই যে আপনার বটলস বাস্কেট, তিনি তাকে সেই সময়ে ইরান ইরাক যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে থেকে নিয়ে, তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে জাপানের সঙ্গে প্রতিনিধিত্ব করে তিনি নিরাপত্তা কাউন্সিলের মেম্বার হলো বাংলাদেশ। দিস ইজ ইয়ার, তার দৃষ্টি, তার দেখা, তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি যার আমাকে অনন্য করে রেখেছে। আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় যে এই মানুষটা যে আর 10 বছর ব্যস্ত, তাহলে হয়তো আমরা বাংলাদেশকে সঠিক ট্র্যাকের মধ্যে ঢুকতে পারতাম। এই যে আপনারা এখন এত রেমিটেন্সের কথা বলেন, হু স্টার্টেড ইট? জিয়া রহমান। আপনি গার্মেন্টস এর কথা বলেন, কে শুরু করেছে? জিয়া রহমান। তো এখন তারপরে ওই যে কথাগুলো কিছুদিন আগে বললেন যে আওয়ামী লীগটাকে বিভিন্নভাবে, কিছু যায় আসে না, তাতে জিয়া রহমানের কোনো ক্ষতি হয়নি। জিয়া রহমানই আছেন। এই প্রসঙ্গে আমার আপনার অ্যানাটমি অফ কিউবান রেভলিউশনের আপনার বই পড়ছিলাম ক্যাস্ট্রো আপনার সম্পর্কে। তো ওইখানে আপনার ক্যাস্ট্রো একবার অ্যারেস্ট হয়ে গেল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, and he was convicted for 14 years, 14 বছর জেল। তো কাঠগড়ায় দাঁড়িয়ে ক্যাস্ট্রো বলছেন, condemn me, doesn't matter, history will absorb, ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে জিয়া রহমানকে সেই একই ভাষায় আমি বলতে চাই যে condemn him doesn't matter, history has already absorbed him। এই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকে হই, আমরা বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, আমরা বলতে আমি বোঝাচ্ছি বিএনপি দেশপ্রেমিক নেতা কর্মী সবাইকে, যে আমরা জিয়া রহমানকে অনুসরণ করি। সততা আনবিলিভেবল, ওটা অবিশ্বাস। কাফি খানের একটা লেখা ইন্টারভিউ আমাদের আপনার ভাই করা, তখন বলে এটা আপনার হিসেবে নিয়েছিল আপনার বিচিত্রাতে, পরবর্তীকালে কয়েকদিন আগে এটা প্রথম আলো রিপ্রিন্ট করেছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এই লেখাটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন কাফি খান তাকে কিভাবে মূল্যায়ন করছেন। প্রেস সেক্রেটারি,
প্রেসিডেন্ট জিয়া রহমান। কাজী খানের নাম আপনারা সবাই জানেন, প্রখ্যাত সাংবাদিক। তো ওখানে উনি বলছেন যে জিয়া রহমানকে তার সবচেয়ে বড় যে জিনিসটা আপনার মানুষকে, ওই সময়কার মানুষগুলোকে আপনার আকৃষ্ট করেছেন তার সততা। এই যে আপনার বলেন না ছেঁড়া গেঞ্জি আর ছেঁড়া সুটকেস, ট্রু, সত্য ঘটনা এটা। এর মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না। আমার এখন মনে আছে যে রহমানের আপনার শাহাদাতের পরে যখন বডি নিয়ে আসলো এখানে, আসার পরে আপনার ওই পুরনো সংসদ ভবনে, যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়, ওখানেও বডিটাকে রাখা হয়েছিল কফিনের মধ্যে, কফিনে সাধারণ মানুষের দেখার জন্য। প্রথমে গেট বন্ধ ছিল, যেই গেট খুললো মনে হলো যে স্রোত, বন্যার স্রোতের মতো পানি আসতেছে, মানুষ আসছে। ওইখানে যে বিদেশি ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে তিনি দেখছিলেন কফিকে, আর মানুষ দেখছে। আমরা কয়েকজন বন্ধু বান্ধব আমরা সে সময় ছিলাম, আমরা যেহেতু সরকারি কাজ করতাম সেই সময়, আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো বিদেশি, তুমি এই প্রেসিডেন্টের কফিনের পাশে দাঁড়িয়ে আছো কেন? সে বলছে দেখো আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করি, বিশেষ করে আমি এশিয়ার দেশগুলোতে কাজ করেছি, আমি এইরকম একজন সৎ প্রেসিডেন্ট আমি দেখি। দিস ওয়াজ জিয়া রহমান। সুতরাং আমরা যতই তার সম্পর্কে গবেষণা করব, যতই তার সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্মকে জানাবো, পরবর্তী প্রজন্মকে জানানো হয়েছে জিয়া রহমান হচ্ছে কিলার। আপনারা দেখেছেন কিলার বইগুলো, আমাদের বইয়ের মধ্যে ছিল কিলার, হি কিলস, একটা মিথ্যা তথ্য বার করে তার এই সমস্ত বলার পর চেষ্টা করবে। এই জিনিসগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জানানো দরকার। সেখানে জিয়া রহমানকে গবেষণা করে তার মূল জিনিসগুলো সামনে আসা দরকার। মিডিয়ার সঙ্গে সম্পর্কটা আমার চেয়ে আপনারা ভালো বলেছেন, আপনারা অনেক ভালো বলেছেন। উনার একটা গুণ ছিল, বড় গুণ ছিল একটা, উনি রাতে সবাইকে ডেকে নিতেন, যাদের যাদের সঙ্গে কথা বলেন এক এক রাতে তাকে ডাকতেন। সেটা 12টা 1টা 2টা পর্যন্ত কথা বলতেন, মানুষের বোর হয়ে যেত। তিনি দেশের প্রখ্যাত সাংবাদিক, প্রখ্যাত বিজ্ঞানী, প্রখ্যাত ব্যবসায়ী, তাদেরকে রাতে ডেকে তাদের সঙ্গে কথা বলতেন। আমার একটা অভিজ্ঞতা হিসেবে বলে আমি শেষ করবো, লম্বা হয়ে যাচ্ছে, বলতে থামা যায় না তো প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বলতে গেলে। আমি আপনার তখন ইউনেস্কো ন্যাশনাল কমিশনের কাজ করতাম ঠিক ওই সময়। তো তখন জিয়া রহমান সাহেব, তখন উনি আপনার চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আপনার আমাদের কাজী জাফর সাহেব তখন আপনার শিক্ষামন্ত্রী, এবং মুজিবুর সাহেব শিক্ষা সচিব। ওনারা এডুকেশন কমিশন করেছিলেন। ওই কমিশনের সব জাতীয় লোকেরাই ছিল আপনার, যত উচ্চ তখনকার দিনে সবাই বড় শিক্ষাবিদরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন। আমার হাজি মোহাম্মদ দানের সেটার মেম্বার ছিলেন। পরে আপনার ওটা অধিবেশনগুলো হতো আপনার ওই এখনকার যেটা আপনার প্রধানমন্ত্রী কার্যালয় সংসদ, সেখানে হতো। তো ওখানে যখন অধিবেশন চলতো, তো আমরা কয়েকদিন সিলেক্টেড হয়েছিলাম আপনার টু অ্যাক্ট অ্যাজ রিপোর্টার্স ইউনেস্কো ন্যাশনাল কমিশন। আমরা কাজ করতাম, সব লিখতাম। জিয়া রহমান সাহেবকে এসে দেখতাম, উনি এসে বসতেন, টিভিটা রাখতেন, দেখে একটা নোটবই বার করে নোট নিতেন, যে যা বলছে শুধু নোট নিতেন, কথা বলতেন। এমনকি শেষের দিন, অর্থাৎ প্রায় 15 দিন সে ডেলিভারি শুরু হয়েছে, শেষের দিনে তিনি কথা বলতেন। এই সময় তিনি আবার ছাত্র নেতাদেরকেও ডেকেছেন। সেই সময় মাহবুব রহমান মান্না, তখন আপনার ডাক্তার ভিপি, তাকেও ডেকেছেন, তার সঙ্গে কথা বলছেন, অন্যান্য দলগুলোকে দেখে দেখে তিনি কথা বলছেন। এই যে সবগুলো আগে জানা, জেনে তারপরে সেগুলোকে আপনার নিজের চিন্তা ভাবনা করে মানুষের সামনে নিয়ে আসা, এটা ছিল জিয়া রহমান। হিজবুল বাহার সম্পর্কে অনেক অনেক কথা বলেন। উদ্দেশ্যটা কি ছিল? যে দেশের সবচেয়ে ভালো ছাত্রছাত্রীদেরকে তিনি জাহাজে উঠিয়ে তাদেরকে বাংলাদেশ দেখানোর জন্য এবং বঙ্গোপসাগর দেখানোর জন্য তিনি নিয়ে গেছেন। সেখানে সমস্ত বিশিষ্ট আপনার অধ্যাপক যারা আপনার ছিলেন, রিসার্চার, তাদেরকে নিয়ে গেছেন, যে তাদেরকে জানাও যে এটার মধ্যে কি আছে, সমুদ্রে কি আছে, এখানে আমাদের ভবিষ্যৎ কি আছে, দেশ সম্পর্কে তাদেরকে জানা। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, এগুলো একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তাই আমি শেষ করছি এই কথা বলে, আমি যে কথাগুলো বলেছেন এখানে, যে এখন একটা সুযোগ এসছে আবার জিয়া রহমানকে অনুসরণ করার সুযোগ এসছে, আপনাদের প্রেস ক্লাবের আরো উন্নয়ন ঘটানোর জন্য। আমরা খুব কষ্ট পাই, ফ্র্যাঙ্কলি বলি, যেন আপনাদের যে অডিটোরিয়াম বলুন, মিলনায়তন বলেন, ওটার অবস্থা খুব খারাপ, আপনার কাজ কোনো অনুষ্ঠান করা যায় না।
এখন একবার প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, ওরা প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন, দিন রাত কাজ করার চেষ্টা করছেন। এটাকে কাজের আপনারা তাকে বলেন, নিমন্ত্রণ করেন, নিয়ে আসেন এবং তার কাছে যে আপনাদের অডিটোরিয়ামটা এটা আরো ভালোভাবে নতুন করে আপনারা